হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 8। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 6 দ্য সি এই পোয়েমের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একটা, দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ। এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক উত্তরটির মাথায় দাগ দাও, অর্থাৎ এখানে 3টি করে অপশান দেওয়া আছে। তোমরা তো কবিতাটা পড়েছ, তো যেটা সঠিক হবে সেটার মাথায় দাগ দিতে হবে। দেখো একটা, দ্য সি ইজ কম্পেয়ার টু এ লেজি ক্যাট, অ্যাক্টিভ ম্যান আর হাংরি ডগ। অর্থাৎ দ্য সি ইজ কম্পেয়ার অর্থাৎ সমুদ্রকে তুলনা করা হয়েছে টু এ, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? লেজি ক্যাট মানে অলস বেড়াল, অ্যাক্টিভ ম্যান একজন সক্রিয় মানুষ, নাকি হাংরি ডগ একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে? তো সমুদ্রকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? হাংরি ডগ, তাই তো, ক্ষুধার্ত কুকুর। তাই অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্বিতীয়টা, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অল ইভিনিং অনলি অ্যাট নাইট। বলছে দ্য সি রোলস অন দ্য বিচ, অর্থাৎ সমুদ্র গড়াগড়ি দেয় বিচে, সমুদ্র সৈকতে কখন? সারাদিন ধরে, সারা সন্ধ্যা ধরে, নাকি শুধুমাত্র রাত্রিবেলা? তো আমরা দেখেছি অল ডে, সারাদিন ধরে, তাই অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তিনেরটা, দ্য সি সিন অ্যাজ এ ডগ। সমুদ্রকে দেখা যাচ্ছে একটা কুকুর হিসেবে। হ্যাজ গ্রিজি পজ, শার্প পজ আর স্মল পজ। সমুদ্রকে দেখা যাচ্ছে অ্যাজ এ ডগ একটা কুকুর হিসেবে। হ্যাভ আছে তার গ্রিজি পজ তৈলাক্ত থাবা, শার্প পজ তীক্ষ্ণ থাবা, আর স্মল পজ ছোট ছোট থাবা। তো কি আমরা দেখেছি? হ্যাজ গ্রিজি পজ তৈলাক্ত থাবা, তাই অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তারপরে চারেরটা, দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য সি রিমেন্স কোয়াইট মানে সমুদ্র শান্ত থাকে। ইন দ্য কখন? বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে, মিডিল অফ দ্য ইয়ার বছরের মাঝখানে, এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে। তাহলে সমুদ্র কখন শান্ত থাকে? আমরা দেখেছি যে সমুদ্র এখানে বলা হয়েছে মে অর জুন মাসে, মে মাসে অথবা জুন মাসে। জুন মাস মানে অবশ্যই বছরের মাঝখানে, তাহলে কি হয়ে যাবে? মিডিল অফ দ্য ইয়ার, অর্থাৎ অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই নিচে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। কি বলেছে? একটা, দ্য সি রোলস অর্থাৎ সমুদ্র গড়াগড়ি দেয় অন দ্য বিচে বা সমুদ্র সৈকতে, উইথ হিজ কী নিয়ে, তার কী নিয়ে সমুদ্র সৈকতে গড়াগড়ি দেয়? তাহলে কি হবে? উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস। এখানেই আছে দ্য সি রোলস অন দ্য বিচ। এই যে হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস। এরপরে অ্যাট নাইট, অ্যাট নাইট রাত্রিবেলা, হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, যখন হোয়েন দ্য উইন্ড রোডস মানে যখন বাতাস গর্জন করে, দ্য সি তখন সমুদ্র কি করে? সমুদ্র কি করে? বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নিপস অর্থাৎ তার পায়ে লাফায় এবং জোরে জোরে গন্ধ শোকে এবং আওয়াজ করে গন্ধ শোকে। শিয়ারটা, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন। অর্থাৎ মে অথবা জুন মাসে এমনকি দ্য গ্রাসেস অন দ্য ডিউন মানে বালিয়াড়ির ওপরের ঘাসগুলো কি করে? মে এবং জুন মাসে বালিয়াড়ির ওপরের ঘাসগুলো ডু নট প্লে দেয়ার রিডি টিউন, তাদের রিডি টিউন আর বাজায় না। ডিয়েরটা, অন কোয়াইট ডেজ দ্য সি লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোরস উইথ। অন কোয়াইট ডেজ দ্য সি মানে শান্ত দিনগুলোতে সমুদ্র লাইক এ ডগ একটি কুকুরের মতো করে, লাইজ অন দ্য স্যান্ডি শোরস বালুকাময় তীরে শুয়ে থাকে, উইথ কি নিয়ে? উইথ কি না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ অর্থাৎ তার থাবাগুলোর মধ্যে তার মাথাটা দিয়ে শুয়ে থাকে। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার। হোয়াই মানে কেন, ডাজ দ্য সি বিকাম কোয়াইট কেন সমুদ্র শান্ত হয়ে যায়, অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার বছরের একটা নির্দিষ্ট সময়ে কেন সমুদ্র শান্ত হয়ে যায়? কী হবে দেখো? ডিউরিং দ্য মান্থস অফ মে অ্যান্ড জুন দ্য ওয়েদার রিমেন্স কোয়াইট উইদাউট এনি স্টর্মি উইন্ড।
বলছে ডিউরিং দ্য মান্থস অফ মে অ্যান্ড জুন, মে এবং জুনের এই মাসগুলোতে দ্য ওয়েদার মানে আবহাওয়া রিমেন্স কোয়াইট শান্ত থাকে, উইদাউট এনি স্টর্মি উইন্ড কোনো ঝোড়ো বাতাস ছাড়া আবহাওয়া তখন শান্ত থাকে। সো দ্য সি বিকামস কোয়াইট অ্যাট দ্যাট সার্টেন পিরিয়ড, তাই সমুদ্র শান্ত হয়ে যায় সেই নির্দিষ্ট সময়ে। এরপর অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা সম্পূর্ণ করো। অ্যাকশান, কাজ বলা হয়েছে, ডান বাই হুম, কে কাজটা করেছে। লিক্স হিজ গ্রিজি পজ, লিক্স মানে চাটা, চাটে, জিভ দিয়ে চাটে, হিজ গ্রিজি পজ, তার তৈলাক্ত থাবাটা কে জিভ দিয়ে চাটে। দ্য জায়েন্ট সি ডগ মুনস লিকিং হিজ গ্রিজি পজ, তাহলে একটা কে হবে, হুম বাই হুম, কার দ্বারা কাজটা হচ্ছে, দ্য জায়েন্ট সি ডগ। তাহলে আমরা এখানে লিখবো দ্য জায়েন্ট সি ডগ। এরপরে দেখো রোডস, গর্জন করে, কে গর্জন করে, দ্য নাইট উইন্ড রোডস, তাহলে এখানে কে হবে, ডান বাই হুমে কি হবে, দ্য নাইট উইন্ড। তিনেরটা রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, রক্স মানে দোলে, ঝোড়ো যে মেঘ তাতে দোল খায়, কে, দ্য মুন, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, তাহলে এখানে কি হয়ে যাবে, দ্য মুন। স্টপ দেয়ার টিউন, তাদের গান বাজিয়ে দেয়, কারা তাদের গান বাজিয়ে দেয়, গ্রাসেস, দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ির ওপরে ঘাসগুলো, তাহলে এখানে কি হবে, দ্য গ্রাসেস অন দ্য ডিউ। এরপর অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরটা হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, অর্থাৎ সমুদ্রটাকে কেমন দেখতে, তাহলে কি হবে, দ্য সি যেহেতু ডাজ আছে তাই লুকের সাথে এস যুক্ত হবে, লুকস লাইক। এবার আনসারটা আমরা লিখব, অর্থাৎ সমুদ্রটাকে দেখতে, দ্য সি লুকস লাইক কি হবে, দ্য সি লুকস লাইক কিসের মতো, এ জায়েন্ট হাংরি ডগ, একটা দৈত্যকার ক্ষুধার্ত কুকুরের মতো দেখতে। বিয়েরটা হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কে ঝোড়ো মেঘের মধ্যে দোল খায়, হু রক্স, কে দোল খায়, তাহলে এক্ষেত্রে কী হবে, হুয়ের জায়গায় আনসারটা বসিয়ে দিলেই হবে, কি হবে, দ্য মুন। দেখো দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। শিয়ারটা হোয়ার ডাজ দ্য সি সেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ, কোথায় সমুদ্র তার ভিজেটা ঝাড়া দেয় একটা কুকুরের মতো করে, তাহলে দ্য সি সেক্স, এই যেহেতু এখানে ডাজ আছে তাই শেকের সাথে যুক্ত হবে, দ্য সি সেক্স অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ ওভার দ্য ক্লিপস, অর্থাৎ খাড়া পাথরের ওপরে। ডিয়েরটা হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন, মে আর জুন মাসে ঘাসেরা ঘাসগুলো কীরকম আচরণ করে না, মে জুন মাসে ঘাসেরা কী করে, তারা আর তাদের রিডি টিউন বাজায় না, তাহলে কী হবে, ইন দ্য মান্থ অফ মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে দেয়ার রিডি টিউন, তারা তাদের গান আর বাজায় না। এবার দেখো অ্যাক্টিভিটি 6A বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সে ইনফিনিটিভগুলো যুক্ত করো, মানে দাগ দাও। ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, অর্থাৎ তে যুক্ত, বাংলায় তে প্রত্যয়যুক্ত ক্রিয়াকে বলা হচ্ছে ইনফিনিটিভ। যেমন আমি বলছি পড়তে, আই লাইক টু রিড, এই যে টু রিড, আমি পড়তে ভালোবাসি, আই লাইক টু রিড, এই টু রিড অংশটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে সেরকম ইনফিনিটিভের তলায় আমায় দাগ দিতে হবে টু যুক্ত ভার্বগুলো, তাহলে কী হবে, টু লাই ইজ এ সিন, কোনটা ইনফিনিটিভ হবে, টু লাই। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, তাহলে এখানে কোনটা হবে, টু ডিস্টার্ব, এই টু দিয়ে ডিস্টার্ব ভার্ব। তিনেরটা হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, তাহলে কোনটা হবে, টু রিটায়ার, টু এর ইজ হিউম্যান, টু এর। এরপরে দেখো এবার দেখো অ্যাক্টিভিটি 6B রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজেস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ চিহ্নিত করে শূন্যস্থানগুলো পূরণ করো।
ফ্রেজ কাকে বলে তাহলে? তোমরা পড়েছো ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, কোনো কমপ্লিট সেন্স করে না, সেটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা যখন নাউনের কাজ করছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বের মতো কাজ করলে অ্যাডভার্ব ফ্রেজ। আমাদের ফ্রেজ সংক্রান্ত এবং ক্লজ সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, যদি তোমাদের অসুবিধা হয় সেখানে তোমরা দেখে নিতে পারো। প্রথমেরটাই দেখো, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান। খাবার এবং আশ্রয় তার কিছু নেই। তাহলে এখানে আমি এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নাউন। তো আমি যদি এটাকে কি দিয়ে প্রশ্ন করি যে তার কি নেই, না তার ফুড অ্যান্ড শেল্টার নেই, তাহলে এই ফ্রেজ, এই ফুড অ্যান্ড শেল্টার, এই ফ্রেজটা আমি আনসার হিসেবে পেলাম। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে আনসার পেলে সেটাকে আমরা নাউন বলি। তাহলে আনসার পেলাম এই ফ্রেজটা, তাহলে এই ফ্রেজটা কী করলো? নাউনের কাজ করলো। সো এটা হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ একের দাগেরটা ফুড অ্যান্ড শেল্টার, এখানে আমি আর লিখলাম না ফুড অ্যান্ড শেল্টার, এটা হয়ে যাবে এখানে নাউন ফ্রেজ, বা লিখে দিচ্ছি ফুড অ্যান্ড শেল্টার। দ্বিতীয়টা, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার। তার ভয়েস ইজ, তার কণ্ঠস্বরটা হয় কেমন? তার কণ্ঠস্বর প্লিজিং টু দ্য ইয়ার, কানের শ্রুতি মধুর। তাহলে এই তার ভয়েস সম্পর্কে বলা হচ্ছে, যখন নাউন বা প্রোনাউন সম্পর্কে বলা হয় তাহলে তার কণ্ঠস্বরটা কেমন? শ্রুতিমধুর। তাহলে তার কণ্ঠস্বরটা সম্বন্ধে বলা হচ্ছে। নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা হলে সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে প্লিজিং টু দ্য ইয়ার, এই দ্বিতীয়টা, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর মিনাল ইজ এ জুয়েল অফ এ বয়। মৃণাল হলো একটি ছেলেদের জুয়েল ছেলে। তাহলে মৃণালের এখানে গুণের কথা বলা হচ্ছে, জুয়েল অফ এ বয়। তাহলে এটাও হয়ে যাবে, গুণ বোঝাচ্ছে যেহেতু, সেটাও হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফিল ইয়োর সেলফ, চারটা, ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। তুমি অনুভব করো যে তুমি মানে স্বাচ্ছন্দ্য অনুভব করো। তাহলে কেমন, ভার্বটাকে এক্ষেত্রে আমরা কেমন দিয়ে প্রশ্ন করছি, কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, তাহলে ইয়োর সেলফ অ্যাট হোম এটা অ্যাডভার্বের কাজ করছে, তাই এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। এরপর অ্যাক্টিভিটি 6C, এখানে কি বলা হয়েছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য মেন আর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। অর্থাৎ এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা মেন ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, বা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। আই নো এ ম্যান এটা একটা ক্লজ, হু ইজ এ ডক্টর এটা একটা ক্লজ। তাহলে আই নো এ ম্যান এটা কি হবে? মেন ক্লজ, এবং হু ইজ এ ডক্টর এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। টেল মি হু ওপেন দ্য ডোর, বলো আমাকে কে দরজা খুলেছিল। তাহলে টেল মি হয়ে যাবে মেন ক্লজ, এবং হু ওপেন দ্য ডোর এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজ সংক্রান্ত, মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা অসুবিধা হলে দেখে নিতে পারো। তিনেরটা, সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস। তাহলে সি ইজ দ্য গার্ল এটা কি হয়ে যাবে? মেন ক্লজ। হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ডস এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। চারেরটা, উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স। তাহলে উই শ্যাল স্টে অ্যাট হোম এটা হয়ে যাবে মেন ক্লজ, এবং ইফ ইট রেন্স এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে, মানে বাক্য রচনা। জায়ান্ট মানে দৈত্য, মুন্স মানে গুঁগানো বিলাপ করা, ডিউন মানে বালিয়াড়ি, কোয়াইট মানে শান্ত। চলো, জায়ান্ট এক একটা। জায়ান্ট, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ সেলফিশ জায়ান্ট। কোনো এক সময় একটি স্বার্থপর দৈত্য থাকত। মুন্স, দ্য ইনজিওর্ড ম্যান ওয়াজ মোর্নিং লাইং অন দ্য গ্রাউন্ড। আহত লোকটি গোঙাচ্ছিল মাটিতে পড়ে। ডিউন, বালিয়াড়ি, দেয়ার আর মেনি ডিউনস বিসাইড দ্য সি। সমুদ্রের পাশে অনেক বালিয়াড়ি আছে। কোয়াইট মানে শান্ত, দ্য সুইট গার্ল ইজ ভেরি কোয়াইট বাই নেচার। মিষ্টি মেয়েটি খুব শান্ত স্বভাবের। তো এই সেন্টেন্সগুলো আমি লিখেছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের নিজেদের মতো সেন্টেন্স, নিজেদের শব্দ দিয়ে এইভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারো। এরপর দেখো অ্যাক্টিভিটি 8, কি বলা হয়েছে? 8A, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এই নিচের হিন্টসগুলো ইউজ করে একটা 80 শব্দের মধ্যে গল্প লেখো।
হিন্টসগুলো কি? এ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, একজন রাজা তার শক্তি নিয়ে সে গর্বিত। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, সে বলছে যে সে পৃথিবীর সব কিছু কন্ট্রোল করতে পারে। টেক্স হিজ কোর্টিয়ার্স টু দ্য সি শোর, তার সভাসদদের সমুদ্রের তীরে নিয়ে যায়। অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, ঢেউকে আর নির্দেশ দেয় ফিরে যেতে। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, ঢেউগুলো রাজার পায়ের কাছে আছড়ে পড়ে। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, রাজা ভয়ে পিছিয়ে চলে আসে। তো এর নাম দেওয়া যায় এ প্রাউড কিং, এটা হচ্ছে টাইটেল। এ প্রাউড কিং, একজন অহংকারী রাজা। চলো কি লিখেছি দেখো। ওয়ান্স দেয়ার লিভড এ প্রাউড কিং, একদা একটি প্রাউড কিং ছিল। হি ওয়াজ প্রাউড অফ হিজ পাওয়ার, সে তার শক্তি নিয়ে গর্বিত ছিল। হি থট দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ, সে ভাবত যে সে পৃথিবীর সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। হি ইউজ টু বোস্ট সেইং দ্যাট আই ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, ইভেন আই ক্যান কন্ট্রোল দ্য নেচার, সে এই কথা বলে গর্ব প্রকাশ করত যে আমি এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, এমনকি আমি প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারি। ওয়ান ডে হি টুক অল হিজ কোর্টিয়ার্স টু দ্য সি শোর টু শো হিজ পাওয়ার, একদিন সে তার সমস্ত সহসদদের সমুদ্রের তীরে নিয়ে গেল তার ক্ষমতা দেখানোর জন্য। দেয়ার হি অর্ডার দ্য সি ওয়েভস টু মুভ ব্যাক, সেখানে সে সমুদ্রের ঢেউগুলোকে বলল ফিরে যেতে। হি সেড, সে বলল, মুভ ব্যাক অ্যাট ওয়ান্স, গো ব্যাক, এক্ষুনি ফিরে যাও, চলে যাও। বাট দ্য সি ওয়েভস ল্যাশড অ্যাট হিজ ফিট, কিন্তু সমুদ্রের ঢেউগুলো তার পায়ের কাছে আছড়ে পড়ল। দ্য কিং বিকেম ফ্রাইটেন্ড, রাজা ভয় পেয়ে গেল। অ্যান্ড মুভ ব্যাক ইন ফিয়ার, এবং ভয়ে পিছিয়ে গেল। মরাল, ভেইল প্রাইড ইজ অলওয়েজ সাবডিউড, মানে যে অহংকার সেটা সবসময় পরাভূত হয়। এরপর দেখো অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিম্যালস। তোমার ছোট ভাইকে 80 শব্দের মধ্যে একটি চিঠি লেখো, তাকে উপদেশ দিয়ে যে পশুদের প্রতি দয়ালু হতে। দেখো, মাই ডিয়ার ঋষি, হোপ ইউ টু বি ওয়েল, আশা করি তুমি ভালো আছো। বাট টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু গিভ ইউ সাম ইম্পর্টেন্ট মেসেজেস, আজ আমি এই চিঠি তোমায় লিখছি তোমায় কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেব বলে। অ্যাজ এ স্টুডেন্ট ইট ইজ ইউর ডিউটি টু সার্ভ দ্য সোসাইটি, ছাত্র হিসেবে তোমার কর্তব্য হলো সমাজের সেবা করা। ইউ নো অ্যানিমালস আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সোসাইটি, তুমি জানো যে পশুরা হলো আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সো ইউ শুড বি কেয়ারফুল টু দেম, তাই তোমার উচিত তাদের প্রতি সতর্ক থাকা। দে আর অলসো দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইকোসিস্টেম অফ দিস আর্থ, তারা এই পৃথিবীর বাস্তুতন্ত্রেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। সিন্স দে আর মিক অ্যান্ড হেল্পলেস, সো ইউ শুড হেল্প দেম গিভিং ফুড, শেল্টার অ্যান্ড ওয়াটার, যেহেতু তারা মিক মানে দুর্বল, অ্যান্ড হেল্পলেস মানে অসহায়, সো ইউ শুড হেল্প দেম, তাই তোমার উচিত তাদের সাহায্য করা। গিভিং ফুড মানে খাবার, শেল্টার মানে আশ্রয়, অ্যান্ড ওয়াটার অর্থাৎ খাদ্য, জল, আশ্রয় দিয়ে তাদের সাহায্য করা উচিত। ইউ শুড নট হিট দেম উইথ স্টোনস আর স্টিক্স, তাদেরকে পাথর বা লাঠি দিয়ে তোমার আঘাত করা উচিত নয়। অ্যানিমালস আর রিয়েলি বিউটিফুল অবজেক্টস অফ দিস বিউটিফুল প্ল্যানেট, পশুরা হচ্ছে সত্যি সুন্দর জিনিস এই সুন্দর গ্রহের। সো উই শুড টেক কেয়ার অফ দেম, তাই আমাদের উচিত তাদের যত্ন নেওয়া। আই হোপ ইউ উইল স্প্রেড দিস মেসেজ অ্যামং ইউর ফ্রেন্ডস, আমি আশা করি তুমি এই বার্তাটা তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। টেক কেয়ার উইথ লটস অফ লাভ বলে ইয়োর বলে তুমি তোমার নিজের নামটা এখানে লিখবে, তোমার যা নাম হবে, এবং এখানে এভাবে স্ট্যাম্প করে তোমার বন্ধুর ঠিকানাটা দিতে হবে, মানে যে ঠিকানা চিঠিটা যাবে। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 8B এর রাইটিংটা। আজ এ পর্যন্তই আলোচনা করলাম, আশা করি ভিডিওটা কাজে লাগবে।